আর্টিকেলস অর্থাৎ অনুচ্ছেদ হলো এই ভিডিওর আলোচ্য বিষয়বস্তু। হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি মার্চ 2025-এ যে টোটাল 36টা শিফটে আরপিএফ কনস্টেবলের পরীক্ষা হলো, তাতে আসা সব জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনগুলি আমি টপিক ওয়াইজ আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। ইতিমধ্যে 500 কারেন্ট অ্যাফেয়ার্সের আমি ভিডিও করে দিয়েছি, 500+ কারেন্ট অ্যাফেয়ার্সের, এবং যতগুলো সায়েন্সের কোশ্চেন এসেছিল সেই সায়েন্সের কোশ্চেনগুলো একটা ভিডিওর মাধ্যমে প্রোভাইড করেছি। এবং 1857 সালের যে বিদ্রোহ, সেখান থেকে অনেক প্রশ্ন এসছে এই আরপিএফ কনস্টেবল পরীক্ষাটিতে, সেগুলো আমি ভিডিওর মাধ্যমে প্রোভাইড করেছি, ঠিক আছে। আর এই ভিডিওতে আমি আর্টিকেলস অর্থাৎ অনুচ্ছেদ থেকে যে প্রশ্নগুলো এসছে পলিটির, সেগুলো আলোচনা করব। ওকে, আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো শুরু করি। একদম সিকোয়েন্স ওয়াইজ আমি কোশ্চেনগুলোকে রেখেছি, চলো শুরু করছি। দেখো, প্রথম প্রশ্নটিতে বলেছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নতুন রাজ্যের অন্তর্ভুক্তি ও বন্টনের কথা বলা হয়েছে? অনুচ্ছেদ 2। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 2-তে কি বলা হয়েছে? নতুন রাজ্যের অন্তর্ভুক্তি ও বন্টনের কথা। নেক্সট, আইন দ্বারা নাগরিকত্ব নিয়ন্ত্রিত করার জন্য সংসদের অধিকার ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? অনুচ্ছেদ 11, ঠিক আছে। তো অনুচ্ছেদ 11-তে কি উল্লেখ করা হয়েছে? আইন দ্বারা নাগরিকত্ব নিয়ন্ত্রিত করার জন্য সংসদের অধিকার। আইন দ্বারা নাগরিকত্ব নিয়ন্ত্রিত করার জন্য সংসদের অধিকার রয়েছে অনুচ্ছেদ 11-তে, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি রাষ্ট্রকে মৌলিক অধিকার লঙ্ঘন করে এমন কোনো আইন তৈরি করতে স্পষ্টভাবে নিষিদ্ধ করে? অনুচ্ছেদ 13, ঠিক আছে। অনুচ্ছেদ 13 কি করে? অনুচ্ছেদ 13 রাষ্ট্রকে মৌলিক অধিকার লঙ্ঘন করে এমন কোনো আইন তৈরি করতে স্পষ্টভাবে নিষিদ্ধ করে, ঠিক আছে। মনে রাখতে হবে এগুলো, কারণ এই প্রশ্নগুলো আবার রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। রেলের পরীক্ষায় তোমরা এর আগেও দেখেছো, বিগত যে পরীক্ষাগুলো হয়েছে তাতে আর্টিকেলস থেকে অনেক প্রশ্ন আসে, তাই না? তো সেই জন্য আমি এগুলো তোমাদের করাচ্ছি। তো রাষ্ট্রকে মৌলিক অধিকার লঙ্ঘন করে এমন কোনো আইন তৈরি করতে স্পষ্টভাবে নিষিদ্ধ করে আর্টিকেল 13 বা অনুচ্ছেদ 13। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি বিধি সম্মুখে সমতা এবং বিধিসমূহ দ্বারা সমভাবে রক্ষার নিশ্চয়তা প্রদান করে? অনুচ্ছেদ 14। অনুচ্ছেদ 14 কি করে? বিধি সম্মুখে সমতা এবং বিধিসমূহ দ্বারা সমভাবে রক্ষার নিশ্চয়তা প্রদান করে, ঠিক আছে। ওকে, চলো নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ রাজ্য সরকারকে সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেয়? অনুচ্ছেদ 15। ভারতীয় সংবিধানের যে অনুচ্ছেদ 15 রয়েছে, সেটা রাজ্য সরকারকে সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেয়, ঠিক আছে। ওকে, চলো নেক্সট দেখো, ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সমস্ত সার্বজনীন স্থান সমস্ত নাগরিকের জন্য উন্মুক্ত? সমস্ত সার্বজনীন স্থান সমস্ত নাগরিকের জন্য উন্মুক্ত, এটা বলা হয়েছে কোন অনুচ্ছেদে? অনুচ্ছেদ 15-র 2-তে, ঠিক আছে। অনুচ্ছেদ 15-র 2-তে বলা হয়েছে যে সমস্ত সার্বজনীন স্থান সমস্ত নাগরিকদের জন্য উন্মুক্ত। চলো নেক্সট দেখো, নিচের কোন স্বাধীনতা 19 অনুচ্ছেদের অধীনে স্বাধীনতার অধিকারের অংশ নয়? বিবেকের স্বাধীনতা। বিবেকের স্বাধীনতা অনুচ্ছেদ 19 বা 19 অনুচ্ছেদের অধীনে স্বাধীনতার অধিকারের অংশ নয়। তাহলে অনুচ্ছেদ 19-এর অধীনে স্বাধীনতার অধিকারের অংশ বাকি যে 3টে বিকল্প আছে এগুলো হবে। সেগুলো কি কি? শান্তিপূর্ণভাবে সমাবেশ করার স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা, সংগঠন গঠনের স্বাধীনতা, ঠিক আছে।
শান্তিপূর্ণভাবে সমাবেশ করার স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা, সংগঠন গঠনের স্বাধীনতা, এগুলো 19 অনুচ্ছেদের অধীনে স্বাধীনতার অধিকারের অংশ। ওকে, চলো নেক্সট দেখো। এবারে রয়েছে শিক্ষার অধিকার ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে রয়েছে? অনুচ্ছেদ 21-এর এতে রয়েছে। অনুচ্ছেদ 21-এর এতে শিক্ষার অধিকার আছে। শিক্ষার অধিকার অনুচ্ছেদ 21-এর এ। সেম কোশ্চেনই অন্য একটা শিফটে ঘুরিয়ে এসছে, একটু ভাষাটাকে ঘুরিয়ে দিয়েছে যে ভারতীয় সংবিধানের কত অনুচ্ছেদে শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে? অনুচ্ছেদ 21-এর এতে। ঠিক আছে, ওকে চলো নেক্সট দেখো। নিম্নলিখিত কোন অনুচ্ছেদের অধীনে গোপনীয়তার অধিকারকে একটি মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করা হয়েছিল? অনুচ্ছেদ 21-এ। অনুচ্ছেদ 21-এর অধীনে গোপনীয়তার অধিকারকে একটি মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করা হয়েছিল। গোপনীয়তার অধিকার যে একটা মৌলিক অধিকার, সেটা ঘোষণা করা হয়েছে অনুচ্ছেদ 21-এ। চলো নেক্সট দেখো। অনুচ্ছেদ 21-এর আর একটা রয়েছে যে প্রাণ ও দৈহিক স্বাধীনতার সুরক্ষা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রয়েছে? অনুচ্ছেদ 21-এর অধীনে। ঠিক আছে, অনুচ্ছেদ 21-এর অধীনে প্রাণ ও দৈহিক স্বাধীনতার সুরক্ষা ভারতীয় রয়েছে। ঠিক আছে, প্রাণ ও দৈহিক স্বাধীনতার সুরক্ষা রয়েছে অনুচ্ছেদ 21-এ। এছাড়া কি রয়েছে দেখলে? গোপনীয়তার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করা হয়েছে অনুচ্ছেদ 21-এ। ঠিক আছে, তাছাড়া আমরা দেখলাম অনুচ্ছেদ 21-এর এতে কি রয়েছে? শিক্ষার অধিকার। ওকে, আরো একটা দেখো অনুচ্ছেদ 21-এ কি রয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ থেকে উদ্ভূত পরিবেশগত অধিকার প্রয়োগের জন্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালগুলি প্রতিষ্ঠিত হয়েছে? অনুচ্ছেদ 21-এ। ঠিক আছে, তো তোমার পরিবেশগত অধিকার প্রয়োগের জন্য, ঠিক আছে, উদ্ভূত পরিবেশগত অধিকার প্রয়োগের জন্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালগুলি প্রতিষ্ঠিত হয়েছে অনুচ্ছেদ 21 থেকে। অনুচ্ছেদ 21 থেকে আরো কি হয়েছে আমরা দেখতে পাচ্ছি? উদ্ভূত পরিবেশগত অধিকার প্রয়োগের জন্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালগুলি প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে, দেখো অনুচ্ছেদ 21-এর আর একটা রয়েছে এই যে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য সংবিধানে নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি সংশোধন করা হয়েছিল? অনুচ্ছেদ 21 সংশোধন করা হয়েছিল। অনুচ্ছেদ 21 সংশোধন করে অনুচ্ছেদ 21-এর এতেই শিক্ষার অধিকারকে রাখা হয়েছে, আমরা দেখলাম একটু আগেই, তাই না? ক্লিয়ার? চলো, তো এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট অনুচ্ছেদ 21টা। বাকি যেগুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো আমি সিকোয়েন্স কেন বলেছি, তার কারণ হলো যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ সেগুলো পরপর অনুচ্ছেদ 21-এর পরে দেখো 25 থেকে 28 রয়েছে, মানে আমি পরপর রেখেছি যা এসছে সেগুলো। এখন যেটা আসেনি সেটা তো আমি মাঝখানে অ্যাড করিনি, তাই না? এটা তো স্বাভাবিক ব্যাপার। আমি এমনি যখন আলাদা করে অনুচ্ছেদের ক্লাস করাবো তখন একবারে সব সিকোয়েন্স ওয়াইজ তোমার ইম্পর্টেন্ট গুলো পরপর করাবো। ঠিক আছে, যা এই আরপিএফ কনস্টেবল এসছে বা অন্যান্য এক্সামে এসছে বা আসার সম্ভাবনা রয়েছে ইম্পর্টেন্ট সেগুলো। ঠিক আছে, দেখো এবার বলেছে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 25 থেকে অনুচ্ছেদ 28 পর্যন্ত নিচের কোন মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? ধর্ম স্বাধীনতার অধিকার। ধর্ম স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে অনুচ্ছেদ 25 থেকে অনুচ্ছেদ 28 পর্যন্ত। অনুচ্ছেদ 25 থেকে অনুচ্ছেদ 28 পর্যন্ত ধর্ম স্বাধীনতার যে মৌলিক অধিকার সেটার কথা বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো। অনুচ্ছেদ 32 অনুসারে ড্যাশের মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা রয়েছে? সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ আদালত যে মৌলিক অধিকার বলবৎ করতে পারে এই ক্ষমতা রয়েছে কোন অনুচ্ছেদ অনুসারে? অনুচ্ছেদ 32 অনুসারে। অনুচ্ছেদ 32 অনুসারে সর্বোচ্চ আদালতের মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা রয়েছে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 32 ও 226 এর অধীনে আজ্ঞালেখর ক্ষেত্রাধিকার সম্পর্কিত নিচের কোনটি সত্য? তো অনুচ্ছেদ 32-এর অধীনে মৌলিক অধিকার প্রয়োগের জন্য অন্যান্য আদালতকে আজ্ঞালেখ জারি করার অনুমতি দেওয়ার ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা যেটা একটু আগে দেখলাম অনুচ্ছেদ 32-এর কি রয়েছে? মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা সর্বোচ্চ আদালতের রয়েছে, সেটাই এখানে
বলা হয়েছে যে অনুচ্ছেদ 32-এর অধীনে মৌলিক অধিকার প্রয়োগের জন্য অন্যান্য আদালতকে মানে আজ্ঞালেখ জারি করার অনুমতি দেওয়ার ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে। ঠিক আছে, সংসদের কাছে একটা ক্ষমতা রয়েছে, যে ক্ষমতাটা কি, সে সংসদ কি করতে পারে, মৌলিক অধিকার প্রয়োগের জন্য অন্যান্য আদালতকে আজ্ঞালেখ জারি করার অনুমতি দিতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে নির্দেশমূলক নীতিসমূহ কোনো আদালতের দ্বারা বলবৎযোগ্য নয়? অনুচ্ছেদ 37। অনুচ্ছেদ 37-এ কি আছে, যে নির্দেশমূলক নীতি রয়েছে সংবিধানের, সেটা কোনো আদালত দ্বারা বলবৎযোগ্য নয়। নির্দেশমূলক নীতি আদালত দ্বারা বলবৎযোগ্য নয়, এটা আছে অনুচ্ছেদ 37-এ। ঠিক আছে, আচ্ছা, ভিডিওটিতে যারা এখনো লাইক করেনি একটু লাইক করে দিও। দেখো, ভারতীয় সংবিধানের 37 অনুচ্ছেদ অনুসারে রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশক নীতিসমূহে অন্তর্ভুক্ত বিধানগুলি হলো ড্যাশ, কোনো আদালত দ্বারা প্রয়োগযোগ্য নয়। সেম আগের কোশ্চেনটাই একটু ঘুরিয়ে দিয়েছে, ভাষায় চেঞ্জ করে দিয়েছে, যে ভারতীয় সংবিধানের 37 অনুচ্ছেদ অনুসারে রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশক নীতিসমূহ অন্তর্ভুক্ত বিধানগুলি কোনো আদালত দ্বারা প্রয়োগযোগ্য নয়। ঠিক আছে, নেক্সট দেখ, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যকে জনকল্যাণ প্রণোত করার কথা বলা হয়েছে? অনুচ্ছেদ 38-এ। ঠিক আছে, রাজ্যকে জনকল্যাণ প্রণোত করার কথা বলা হয়েছে অনুচ্ছেদ 38-এ। সেম কোশ্চেন আরো একবার এসছে, দেখো, কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রকে জনগণের কল্যাণের জন্য সচেষ্ট থাকতে হবে বলা হয়েছে? অনুচ্ছেদ 38-এ। ঠিক আছে, তো অনুচ্ছেদ 38-এ দেখো ঘুরিয়ে আসতে পারে যে রাষ্ট্রকে জনগণের কল্যাণের জন্য সচেষ্ট থাকতে হবে কোন অনুচ্ছেদ অনুসারে? অনুচ্ছেদ 38 অনুসারে। আবার রাজ্যকে জনকল্যাণ প্রণোত করার কথা বলা হয়েছে অনুচ্ছেদ 38 অনুসারে। ঠিক আছে, দুই রকম ভাবেই আসতে পারে। এবার দেখো, অনুচ্ছেদ 39-এর কথা রয়েছে এখানে। সংবিধানের 39 অনুচ্ছেদে রাজ্যকে নিম্নলিখিত কোনটি সুরক্ষিত করার নির্দেশ দেওয়া হয়েছে? গোপনীয়তার অধিকার। রাজ্যকে গোপনীয়তার অধিকার সুরক্ষিত করার নির্দেশ দেওয়া হয়েছে অনুচ্ছেদ 39-এর অধীনে। অনুচ্ছেদ 39-এ গোপনীয়তার অধিকারকে সুরক্ষিত করার নির্দেশ দেওয়া হয়েছে কাকে? রাজ্যকে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট যাবো। হ্যাঁ, এইবারে দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সমান কাজের জন্য সমান বেতন হলো উৎপাদনের উপায় সমূহের সংকেন্দ্রণের প্রতিরোধ উল্লেখ করা হয়েছে? অনুচ্ছেদ 39-এ। সমান কাজের জন্য সমান বেতন, সমান কাজের জন্য সমান বেতন মানে বেতনের ভেদভাব করা হবে না। সমান কাজের জন্য সমান বেতন হলো উৎপাদনের উপায় সমূহের সংকেন্দ্রণের প্রতিরোধ, এটা উল্লেখ করা হয়েছে অনুচ্ছেদ 39-এ। এছাড়া অনুচ্ছেদ 39-এ আমরা কি দেখলাম, যে গোপনীয়তার যে অধিকার সেটা সুরক্ষিত করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। ঠিক আছে, এবার দেখো, অনুচ্ছেদ 41 এসছে, ভারতীয় সংবিধানের ড্যাশের অধীনে কর্মের অধিকারের উল্লেখ করা হয়েছে? অনুচ্ছেদ 41-এর অধীনে। অনুচ্ছেদ 41-এর অধীনে কর্মের অধিকারের উল্লেখ করা হয়েছে। চলো নেক্সট, এবার 42 অনুচ্ছেদ, রাজ্যের কর্মপদ্ধতির কোন নির্দেশক নীতিটি কর্মক্ষেত্রে ন্যায্য এবং মানবিক শর্তের বিধানের উপর দৃষ্টি নিবদ্ধ করে? অনুচ্ছেদ 42। ঠিক আছে, অনুচ্ছেদ 42 যে নির্দেশক নীতি রয়েছে অনুচ্ছেদ 42-এ, সেটি কর্মক্ষেত্রে ন্যায্য এবং মানবিক শর্তের বিধানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। অনুচ্ছেদ 42 নির্দেশক নীতি কর্মক্ষেত্রে ন্যায্য এবং মানবিক শর্তের বিধানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। ওকে, চলো নেক্সট দেখো, অনুচ্ছেদ 46 অনুযায়ী রাজ্য ড্যাশের শিক্ষা বিষয়ক ও অর্থনৈতিক স্বার্থ প্রণোত করবে? তো দুর্বলতর বিভাগ, বিশেষ করে তফসিলি জাতি এবং তফসিলি জনজাতি সমূহ। তো এই যে দুর্বলতর বিভাগ মানে তফসিলি জাতি ও তফসিলি জনজাতি সমূহ রয়েছে, এদের শিক্ষা বিষয়ক ও অর্থনৈতিক স্বার্থ প্রণোত করবে অনুচ্ছেদ 46। ঠিক আছে, ওকে, চলো
এবারে আছে গো হত্যা নিষিদ্ধ করার জন্য ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে একটি কর্মপদ্ধতির নির্দেশক নীতির উল্লেখ আছে? অনুচ্ছেদ 48-এ। অনুচ্ছেদ 48-এ গো হত্যা নিষিদ্ধ করার জন্য ভারতীয় সংবিধানের একটি কর্মপদ্ধতির নির্দেশক নীতি রয়েছে। তো ভারতীয় সংবিধানের কোন কর্মপদ্ধতির নির্দেশক নীতি অনুচ্ছেদ 48-এ রয়েছে? গো হত্যা নিষিদ্ধ করার নীতি। ঠিক আছে, নেক্সট। ভারতীয় সংবিধানের ভাগ 4-এর অধীনস্থ কোন অনুচ্ছেদে বিচারপতি বর্গকে নির্বাহী বর্গ থেকে আলাদা করার বিধান রয়েছে? অনুচ্ছেদ 50। ভাগ 4-এর রয়েছে অনুচ্ছেদ 50। ঠিক আছে, ভাগ 4-এর অনুচ্ছেদ 50-এর অধীনে বিচারপতি বর্গকে নির্বাহী বর্গ থেকে আলাদা করার বিধান রয়েছে। বিচারপতি বর্গকে নির্বাহী বর্গ থেকে আলাদা করার বিধান কোথায় আছে? অনুচ্ছেদ 50-এ, ভাগ 4-এর অধীনে। ঠিক আছে, নেক্সট দেখো। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নির্দেশক নীতি হিসাবে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা পণ্যতকরণের বিধান রয়েছে? অনুচ্ছেদ 51। অনুচ্ছেদ 51-তে নির্দেশক নীতি হিসাবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা পণ্যতকরণের বিধান রয়েছে। নেক্সট। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 51-এ এর ক্লজ কে কবে অন্তর্ভুক্ত করা হয়েছিল? 2002 সালে। 2002 সালে অনুচ্ছেদ 51-এর কে ক্লজ বা ক্লজ কে অন্তর্ভুক্ত করা হয়েছিল 2002-তে। 2002 অনুচ্ছেদ 51-এর ক্লজ কে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওকে, নেক্সট দেখো। ভারতীয় সংবিধানের 52 থেকে 78 অনুচ্ছেদগুলি কি বিষয়ে আলোচনা করে? সংঘ নির্বাহী বিষয়। 52 থেকে 78 অনুচ্ছেদে রয়েছে সংঘ নির্বাহী বিষয়। সংঘ নির্বাহী বিষয় 52 থেকে 78 অনুচ্ছেদ। নেক্সট। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মন্ত্রী পরিষদের মর্যাদা সম্পর্কিত তথ্য রয়েছে? 52 থেকে 78-এর মধ্যে এটা অনুচ্ছেদ 74। অনুচ্ছেদ 74-এ কি রয়েছে? মন্ত্রী পরিষদের মর্যাদা সম্পর্কিত তথ্য। মন্ত্রী পরিষদের মর্যাদা সম্পর্কিত তথ্য অনুচ্ছেদ 74। নেক্সট। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে আপিল করার জন্য সুপ্রিম কোর্টের বিশেষ অনুমতির কথা বলা হয়েছে? তো ভারতের সংবিধানের অনুচ্ছেদ 136 অনুচ্ছেদে। ঠিক আছে, 136 অনুচ্ছেদে কি আছে? আপিল করার জন্য সুপ্রিম কোর্টের বিশেষ অনুমতির কথা। আপিল করার জন্য সুপ্রিম কোর্টের বিশেষ অনুমতির কথা রয়েছে অনুচ্ছেদ 136-এ। নেক্সট দেখো। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শমূলক অভিমত চাইতে পারেন? অনুচ্ছেদ 143। অনুচ্ছেদ 143-এর অধীনে ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শমূলক অভিমত চাইতে পারেন। নেক্সট। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের কন্ট্রোলার এবং অডিটর জেনারেল উল্লেখ রয়েছে? অনুচ্ছেদ 148। অনুচ্ছেদ 148-এ ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের উল্লেখ রয়েছে। 148 কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের উল্লেখ। নেক্সট। ভারতীয় সংবিধানের 153 থেকে 167 অনুচ্ছেদগুলি শাসনের কোন দিকটি নিয়ে আলোচনা করে? রাজ্য নির্বাহিক দিক নিয়ে আলোচনা করে। 153 থেকে 167 অনুচ্ছেদ রাজ্য নির্বাহিক দিক নিয়ে আলোচনা করে। নেক্সট কি আছে? ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 164-এ মুখ্যমন্ত্রীর নিয়োগ সম্পর্কে কি বলা হয়েছে? মুখ্যমন্ত্রী রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হবেন। মুখ্যমন্ত্রী রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হবেন, এটা বলা হয়েছে অনুচ্ছেদ 164-তে। নেক্সট। 164 অনুচ্ছেদের প্রশ্নই দেখো। আরেকটা রয়েছে অনুচ্ছেদে আরো বিষয় বলা হয়েছে, সেটা কি? যে অনুচ্ছেদ 164 অনুযায়ী কোন রাজ্যের মন্ত্রী পরিষদ অর্থাৎ মুখ্যমন্ত্রী সহ মোট মন্ত্রী সংখ্যা ড্যাশের অধিক হবে না। বিধানসভার মোট সদস্য সংখ্যার 15% অধিক হবে না। ঠিক আছে, কোন রাজ্যের মন্ত্রী পরিষদ অর্থাৎ মুখ্যমন্ত্রী সহ মোট মন্ত্রী সংখ্যা বিধানসভার মোট সদস্য সংখ্যার 15%-র অধিক হবে না, 15%-র কম হতে হবে। ঠিক আছে, মন্ত্রী পরিষদ ও মুখ্যমন্ত্রী সহ মোট মন্ত্রী সংখ্যা 15% অধিক হবে না, এটা রয়েছে
164 অনুচ্ছেদে। এছাড়া 164 অনুচ্ছেদে কি দেখলাম আমরা, মুখ্যমন্ত্রী রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হবেন, এটা রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, নিম্নলিখিত কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মন্ত্রিপরিষদের সমস্ত সিদ্ধান্ত রাজ্যপালকে জানাবেন? অনুচ্ছেদ 167-তে। অনুচ্ছেদ 167-তে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মন্ত্রিপরিষদের সমস্ত সিদ্ধান্ত কাকে জানাবেন? রাজ্যপালকে। রাজ্যপালকে মুখ্যমন্ত্রী সমস্ত সিদ্ধান্ত জানাবেন, এটা রয়েছে 167-তে। ঠিক আছে, আর 164-তে কি ছিল এক্ষুনি পড়ালাম, মনে আছে নাকি? ভিডিওটিকে পজ করে নিয়ে কমেন্ট করো তো। 164-তে এই যে তোমার মন্ত্রী সংখ্যা বিধান পরিষদের 15% অধিক হবে না, এছাড়া আর একটা কি ছিল নিয়োগ বিষয়, সেটা এক্ষুনি পড়ালাম। কার মনে আছে ভিডিওটিকে পজ করে কমেন্ট করে ফেলো দেখি। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের 170 অনুচ্ছেদ অনুযায়ী একটি রাজ্যের বিধানসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? 500 জন। একটি রাজ্যের বিধানসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 500 জন, এটা রয়েছে অনুচ্ছেদ 170-এ। অনুচ্ছেদ 170 কি বলে? যে রাজ্যের বিধানসভার সর্বোচ্চ সংখ্যা 500 জন হতে পারবে, 500 জনের বেশি সদস্য হবে না, এটা রয়েছে 170 নম্বর অনুচ্ছেদে। নেক্সট দেখো, রাজ্যপাল রাজ্যের বিধানমণ্ডলকে আহ্বান করতে, সত্রাবসান করতে এবং ভেঙে দিতে পারেন এমন কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? অনুচ্ছেদ 174-এ। অনুচ্ছেদ 174-এ উল্লেখ রয়েছে যে রাজ্যপাল রাজ্যের বিধানমণ্ডলকে আহ্বান করতে, সত্রাবসান করতে এবং ভেঙে দিতে পারেন। ঠিক আছে, এবার তোমার এখানে এভাবেও দিতে পারে রাজ্যপালের ক্ষমতা কোন অনুচ্ছেদে রয়েছে, এই অপশনগুলো দিয়ে 174 তাহলে অ্যান্সার হয়ে যাবে। রাজ্যপালের কোন ক্ষমতা রয়েছে? 174-এর অধীনে বিধানমণ্ডলকে আহ্বান করতে পারা, সত্রাবসান করতে পারা এবং ভেঙে দিতে পারা। ঠিক আছে, নেক্সট দেখো, সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা স্থাপনের বিধান আছে? অনুচ্ছেদ 239-এর এ। অনুচ্ছেদ 239-এর এতে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা স্থাপনের বিধান রয়েছে, যে কেন্দ্রশাসিত অঞ্চলেও যে বিধানসভা স্থাপন করা যাবে এই বিধান আছে অনুচ্ছেদ 239-এর এতে। নেক্সট, এবার অনুচ্ছেদ 244 দেখতে পাচ্ছি যে তফসিলি ক্ষেত্রসমূহ এবং জনজাতি ক্ষেত্রসমূহ প্রশাসনের বিধান কোন অনুচ্ছেদ রয়েছে? 244-এ। তাহলে তফসিলি ক্ষেত্রসমূহ এবং জনজাতি ক্ষেত্রসমূহ প্রশাসনের বিধান রয়েছে 244-এ। প্রশাসনের বিধান কিসের? তফসিলি ক্ষেত্রসমূহ এবং জনজাতি ক্ষেত্রসমূহ। ঠিক আছে, অনুচ্ছেদ 244 তফসিলি ক্ষেত্রসমূহ, জনজাতি ক্ষেত্রসমূহের প্রশাসনের বিধান আছে। নেক্সট, সংঘসূচির বিষয়গুলি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখিত? অনুচ্ছেদ 246-এ। অনুচ্ছেদ 246-এ সংঘসূচি বিষয়গুলি ভারতীয় সংবিধানের উল্লেখ রয়েছে। ঠিক আছে, অনুচ্ছেদ 246-এর অধীনে সংঘসূচির বিষয় উল্লেখ আছে ভারতীয় সংবিধানে। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে কোঅপারেটিভ ফেডারেলিজম প্রচারের জন্য একটি অন্তরাজ্য পরিষদ প্রতিষ্ঠার বিধান পাওয়া যায়? অনুচ্ছেদ 263। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 263-র অধীনে কোঅপারেটিভ ফেডারেলিজম প্রচারের জন্য একটি অন্তরাজ্য পরিষদ প্রতিষ্ঠার বিধান পাওয়া যায়। ঠিক আছে, অনুচ্ছেদ 263-তে। অনুচ্ছেদ 263টা আর একবার আমি বলছি কি পাওয়া যায় এর অধীনে। অনুচ্ছেদ 263-তে রয়েছে যে কোঅপারেটিভ ফেডারেলিজমের প্রচারের জন্য একটি অন্তরাজ্য পরিষদ প্রতিষ্ঠার বিধান। চলো নেক্সট, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মানে ইউপিএসসি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনস্থ একটি সাংবিধানিক সংস্থা? এর প্রাথমিক দায়িত্ব কি? অনুচ্ছেদ 315। অনুচ্ছেদ 315-র অধীনে রয়েছে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এবার এর প্রাথমিক দায়িত্ব কি? সর্বভারতীয় পরিষেবার জন্য নিয়োগ এবং পরীক্ষার ব্যবস্থা করা। সর্বভারতীয় পরিষেবার জন্য নিয়োগ এবং পরীক্ষার ব্যবস্থা করে ইউপিএসসি এবং এর বিধান রয়েছে অনুচ্ছেদ 315-তে। ঠিক আছে, চলো নেক্সট, ভারতের রাষ্ট্রপতি সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কিত বিধানগুলিকে যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে প্রসারিত করার নির্দেশ দিতে পারেন? তো অনুচ্ছেদ 321। ঠিক আছে, পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কিত
বিধানগুলিকে যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে প্রসারিত করার নির্দেশ দিতে পারেন ভারতের রাষ্ট্রপতি। এটা রয়েছে অনুচ্ছেদ 321-এ। নেক্সট, অনুচ্ছেদ 356 ভারতীয় সংবিধানের কোন বিধানের সঙ্গে সম্পর্কিত? কিসের সাথে? রাষ্ট্রপতির শাসন। রাষ্ট্রপতির শাসন বিষয়ে রয়েছে অনুচ্ছেদ 356-তে। ঠিক আছে, নেক্সট, তফসিলি জাতি সমূহের জন্য জাতীয় কমিশন কোন অনুচ্ছেদের অধীনে গঠিত হয়? অনুচ্ছেদ 338। জাতীয় কমিশন যেটা তফসিলি জাতি সমূহের জন্য গঠিত হয়, জাতীয় কমিশন, সেটা অনুচ্ছেদ 338-এর অধীনে রয়েছে। তফসিলি জাতি সমূহের জন্য জাতীয় কমিশন গঠনের যে জাতীয় কমিশন গঠিত হয় সেটা 338 অনুচ্ছেদে রয়েছে। ওকে, চলো নেক্সট। এবারে বলেছে সরকারি ভাষা কমিশন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ দ্বারা পরিচালিত হয়? অনুচ্ছেদ 344। অনুচ্ছেদ 344 দ্বারা সরকারি ভাষা কমিশন পরিচালিত হয়। ঠিক আছে, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 344 দ্বারা সরকারি ভাষা কমিশন পরিচালিত হয়। নেক্সট, ভারতের সংবিধানের অনুচ্ছেদ 356 এর মূল লক্ষ্য কি? রাজ্যে রাষ্ট্রপতি শাসন। রাজ্যের রাষ্ট্রপতি শাসন 356 এর মূল লক্ষ্য। ঠিক আছে, এই যে এখানে 356, এটা মাঝখানে এইটা সিকোয়েন্স ওয়াইজ আমি ভুল করে এখানে চলে এসেছে। ঠিক আছে, 356 যেটা আমরা দেখলাম রাষ্ট্রপতি শাসন, সেটা অন্যভাবে আবার ঘুরিয়ে দিয়েছিল যে 356 মূল লক্ষ্য কি? রাজ্যে রাষ্ট্রপতি শাসন। ঠিক আছে, ওকে বন্ধুরা, ভিডিওটিতে যারা এখনো লাইক করোনি লাইক করে দিও, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, আর এই আরপিএফ কনস্টেবলের এই কোশ্চেনগুলো করে দিলাম। আরপিএফ এসআইর যে তোমার পরীক্ষা হয়েছিল তাতে যে অনুচ্ছেদের প্রশ্নগুলো এসছে সেগুলো আমি অন্য একটা ভিডিওতে দেবো। একদম ওটা ছোট ভিডিও হবে, কারণ ওখানে প্রশ্ন তোমার যেহেতু আরপিএফ কনস্টেবল কম শিফটে হয়েছে, 15টা শিফটে, তাই প্রশ্নও কম অনুচ্ছেদের, তো সেটা আমি আলাদা ভিডিওতে দেবো। কেন আমি আলাদা ভিডিওতে দেব? একটা ভিডিওতেই কেন ওটা দিচ্ছি না, তার কারণ হলো যে তোমরা ধরো সামনে আরপিএফ কনস্টেবলের ভ্যাকান্সি বেরোবে, এগুলো তো অন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্টই, সবগুলোই পড়তে হবে। কিন্তু তুমি আরপিএফ কনস্টেবল পরীক্ষা দেবে, তোমার ইচ্ছা হলো আরপিএফ কনস্টেবলে কোন কোশ্চেনগুলো এসছে সেগুলো শুধু আমি একবার দেখি, তাহলে তুমি এই ভিডিওটা সার্চ করলেই পেয়ে যাবে, দেখে নিতে পারবে। ঠিক আছে, যারা পরে দেখবে তাদের এই সুবিধাটা হবে, ওই জন্য আমি এটা আলাদা করে দিয়েছি। এবার আমি ওই আরপিএফ এসআইটাও আলাদা দিয়ে দেবো। এবার আমি যখন চ্যাপ্টার ওয়াইজ যখন আমি করাবো পলিটি, তখন আমি অনুচ্ছেদ এইভাবে যা যা ইম্পর্টেন্ট আরপিএফ কনস্টেবলে যা এসছে, আরপিএফ এসআইতে, এনটিপিসি, গ্রুপ ডি, ঠিক আছে, এসএসসি, যা যা ইম্পর্টেন্ট যেগুলো বারবার পরীক্ষায় আসে সেগুলো আমি করে দেবো। ঠিক আছে, ওকে, তো এখানেই ক্লাসটা এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। আর এটার যে পিডিএফ আছে সেই পিডিএফটা যদি নিতে চাও তাহলে এই নিচে নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, যেটা এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, একটা গ্রুপ বানিয়েছি আমি, সেই গ্রুপে জয়েন করতে হবে, সেখানে আমি পিডিএফ দেবো। এবার পেইড করে গ্রুপটা কিন্তু ফ্রি না, পেইড। ভিডিওর মাধ্যমে তুমি সব খাতায় লিখে নিয়ে পড়তে পারো, কোনো টাকা পয়সা লাগবে না, ভিডিও সম্পূর্ণ ফ্রি। যদি গ্রুপে জয়েন করো সেই জন্য পেইড করতে হবে। এবং সেখানে আমি এই কোশ্চেনগুলো এই যে এখানে যেভাবে রয়েছে এইভাবে না, প্রিন্টেবল ফরম্যাট করে, মানে ছোট করে সিঙ্গেল কলাম করেও দিয়েছি বা ডবল কলাম করেও দিচ্ছি। ঠিক আছে, ওকে, তো এখানে এন্ড করছি। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।